নমস্কার বন্ধুরা, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমার গল্প পাঠ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আমরা শুনছিলাম জে.কে. রাউলিং এর লেখা হ্যারি পটার গল্পটি। তার প্রথম গল্প পরশ পাথরের সন্ধানের পরবর্তী অংশ আসুন এবার শোনা যাক। হগওয়ার্টসে নবীন বরণ। দরজা তৎক্ষণাৎ খুলে গেল। লম্বা কালো চুল, জাদুকরি পান্না, সবুজ রঙের জোব্বা পরা একজন দাঁড়িয়ে আছে। আর ভাবলেশহীন মুখের দিকে তাকিয়ে তার মনে হলো এক পা পেরোতে হলেই ভালো ছিল। প্রথম বর্ষ, প্রফেসর ম্যাকগোনাগাল, বলল হ্যাগ্রিড। ধন্যবাদ হ্যাগ্রিড, আমি এদের ভেতরে ঢোকার ব্যবস্থা করছি। হ্যারি দেখলো ঢোকার জায়গাটা এত সুন্দর যে পুরো ডার্সলে বাড়িটা ঢুকে যাবে। সেখানে তারা ভিড় করে ঘেঁষাঘেঁষি করে বোকার মতো তাকিয়ে রইল। হগওয়ার্টসে স্বাগতম। কিছুক্ষণের মধ্যেই নবীন বরণের ভোজ পর্ব শুরু হবে, কিন্তু তার আগে সবাই বড় হল ঘরে যাও। তোমাদের বাছাই পর্ব শুরু হবে ঘরানা অনুযায়ী। তোমরা যে যার ঘরানার সাথে ক্লাস করবে, যৌথ শয্যায় শোবে ও অবসর সময়ে তোমার ঘরানার প্রমোদাগারে সময় কাটাবে। আমরা তোমাদের 4টি ঘরানার নাম বলছি: গ্রাইফিন্ডার, হাফেলপাফ, র্যাভেনক্ল ও স্লাইথেরিন। এদের প্রত্যেকের আলাদা আলাদা ঐতিহ্যময় ইতিহাস। প্রত্যেকেই জগৎখ্যাত জাদুকরী ও জাদুকর তৈরি করেছে। হগওয়ার্টসে থাকাকালীন তোমাদের সাফল্য তোমাদের ঘরানার সম্মান বৃদ্ধি করবে। বছরের শেষে সাফল্যের নিরিখে তোমাদের বিজয় পুরস্কারে ভূষিত করা হবে, যা খুবই সম্মানের। আশা করি তোমরা প্রত্যেকেই নিজের নিজের ঘরানার সাফল্যে সচেষ্ট থাকবে। বাছাই উৎসব আর কিছুক্ষণ পরেই শুরু হবে। তোমরা সভ্যভব্য হয়ে অপেক্ষা করবে, আমি আশা করি। মুহূর্তের জন্য তার দৃষ্টি থেমে থাকলো নেভিলের দিকে। ক্লোকে বা তার বাঁ কানের নিচে আটকে ছিল এবং রনের নোংরা নাকে। হ্যারি তাড়াতাড়ি চুল ঠিক করতে লাগলো। আমি ফিরে আসার মধ্যে তোমরা নিজেদেরকে প্রস্তুত করে নাও। শান্তভাবে থাকবে। এই বলে তিনি ঘর ছেড়ে চলে গেলেন। ওদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল বাছাই পর্ব নিয়ে। তাদের প্রত্যেকেরই বিভিন্ন রকম মনে হতে লাগলো। রন বলল কোন রকম পরীক্ষার মাধ্যমে। বাবা, কোন রকম পরীক্ষার মাধ্যমে? ফ্লেড বলল খুবই যন্ত্রণাদায়ক। হ্যারির মধ্যে এক ধরনের টেনশন কাজ করছিল। সে কেবলই ভাবছিল পরীক্ষা সকলের সামনে। সে তো কোনো জাদুই জানে না। এমন কিছু যে ঘটতে পারে এখানে পৌঁছবার আগে সে ভাবতেও পারেনি। সে চারদিকে তাকিয়ে দেখলো যে সবাই ভীত, সন্ত্রস্ত। কেউ বিশেষ কথাবার্তা বলছে না। কেবল হারমিয়ন ও গ্রাঞ্জার চুপি চুপি খুব দ্রুতভাবে নিজেদের বিদ্যে জাহির করে যাচ্ছে। হ্যারি তার কথা শুনতে চেষ্টা করলো। হ্যারি আর কখনই এতটা ভয় পায়নি। এমনকি তার ফলাফল দেখে ডার্সলেরা যখন তাকে বকছিল তখনও না। তার চোখ দরজার দিকে আটকে ছিল। সে ভাবছিল যে কোনো মুহূর্তে প্রফেসর ম্যাকগোনাগাল ফিরে এসে তাকে নরকে নিয়ে যাবে। তখনই এমন কিছু ঘটলো যে সে হাওয়ায় এক পা লাফিয়ে উঠল আর পিছনের লোকেরা চেঁচিয়ে উঠল, ওটা কি? তার দম বন্ধ হয়ে এলো। আশেপাশের লোকেদের সেই অবস্থা। দেখলো পেছনের দেওয়ালে প্রায় গোটা কুড়ি ভূত এসে বেড়াচ্ছে। মুক্তোর মতো সাদা, কিছুটা স্বচ্ছ। ঘরের দেওয়ালের এদিকে ওদিকে পিছলে যাচ্ছে। নিজেদের মধ্যে কথা বলতে বলতে প্রথম বর্ষদের দিকে কড়া চোখে তাকিয়ে তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল।
যা দেখে মনে হচ্ছিল একজন মোটা সাধু বলছে, ক্ষমা করো, ক্ষমা করো, ভুলে যাও। ঠিক এই সময় এক ভরাট উদাত্ত গলার তীক্ষ্ণ স্বর ভেসে এলো, তোমরা এসো, তোমাদের বাছাই পর্ব শুরু হবে। প্রফেসর ম্যাকগোনাগল ফিরে এলে ভূতেরা ভাসতে ভাসতে মিলিয়ে গেল। এবার সারিবদ্ধ হয়ে দাঁড়াও, আমাকে অনুসরণ করো, ম্যাকগোনাগল বলল। পা ঘুরিয়ে যে তিনি এগোলেন, হ্যারি শাড়ির পিছনে দেখলো একজন কালো রঙের চুলওয়ালা একটা ছেলেকে এবং রন তার পেছনে। হলঘরটার পেছনে দুটো দরজার একটা দিয়ে বেরিয়ে তারা খুব ভালো হলে পৌঁছলো। এমন বিস্ময়কর এবং সুন্দর স্থান হ্যারি এর আগে কখনো দেখেনি। হ্যারি সেই ঘরে গিয়ে দেখলো টেবিলের উপর বসানো আছে সোনার চকচকে থালা ও হাতলহীন পাত্র সোনার। হলের শেষ মাথায় আর কটা লম্বা টেবিল ছিল যেখানে শিক্ষকরা বসেছিলেন। প্রফেসর ম্যাকগোনাগল প্রথম বর্ষদের সেখানে নিয়ে এসে অন্য ছাত্রদের দিকে মুখ করে তাদের দাঁড় করালেন। শিক্ষকরা তাদের পেছনে, শত শত মুখ তাদের দিকে তাকিয়েছিল বিবর্ণ লণ্ঠনের মতো বাতির আলোয়। প্রধানত সকলের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে হ্যারি ছাদের দিকে চোখ ফিরিয়ে দেখতে পেল ছাদটা কালো মখমলে ঢাকা, আর তাতে জ্বলছে বিন্দু বিন্দু তারা। সে শুনতে পেল হারমিয়ন বলছে, বাইরের আকাশের দিকে তাকালে সম্মোহিত হয়ে পড়বে, আমি এ সম্পর্কে হগওয়ার্টসের ইতিহাসে পড়েছি। হলে ছাদ আছে যদিও মনে হচ্ছিল না, তবে আমরা যে খোলা আকাশের নিচে ছিলাম না এটা সত্য। প্রফেসর ম্যাকগোনাগল যখন একটা 4 পেয়ে টুল প্রথম বর্ষদের সামনে রাখলো তখন দ্রুততায় চোখ নিচে নামলো। টুলের ওপর তিনি একটা জাদু টুপি রাখলেন। টুপিটা ছোপ ধরা, রংচটা এবং এতই নোংরা যে মাসি ওটা কিছুতেই বাড়িতে ঢোকাতে দিত না। হয়তোবা টুপিটা থেকে তাদের খরগোশ পেয়ে যাবে। সে দেখলো সবাই খুব সম্ভ্রমের সঙ্গে টুপিটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণের জন্য সেখানে নীরবতা বিরাজ করছে। তারপর টুপি তার সহজাত পদ্ধতিতে গান গাইতে শুরু করলো। ওহ, যদি না ভাবো আমি সুন্দর, কিন্তু শুধু চোখে দেখে করো না বিচার। আমি নিজেই যাব যদি তোমরা দেখো কোন ভদ্র টুপি আমার চেয়ে। তোমরা রাখতে পারো তোমাদের পশমি টুপি কালো, তোমাদের সম্মানে টুপি নরম মসৃণ চকচকে এবং লম্বা। কেননা আমি হগওয়ার্টসের বাছাই করার টুপি, এবং আমি সকলকেই টুপি পরাতে পারি। তোমার মাথায় কিছুই থাকবে না গোপন, বাছাই করার টুপি দেখবে সবাই, তাই তো আমায় পরায়। আমি বলবো কোথায় তোমার স্থান, তুমি পেতে পারো গ্রাইফিন্ডর ঘরানায়। যাদের হৃদয় পূর্ণ সাহসে ভরা, তারাই হবে সেই ঘরানার বাসী। তাদের দুঃসাহস, প্রচন্ড শক্তি ও বিনম্র বীরত্ব গ্রাইফিন্ডর দিয়ে আলাদা গুরুত্ব। এইভাবে গান গেয়ে টুপি শ্রেণী বিভাগ করে দিচ্ছিল। হাফিলপ্যাপের বাসিন্দা হতে পারে তারাই যারা ধর্মপরায়ণ ও কর্তব্যনিষ্ঠ। এইসব ধৈর্যশীল হাফিলপাফরা খাঁটি শ্রমে বিমুখ নয়। স্লাইথেরিনের যারা যাবে তারা লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো পথ অনুসরণ করবে। নির্ভয় ভীত হবার কোনো প্রয়োজন নেই। হ্যারি দুর্বলভাবে হাসল। কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার চেয়ে টুপি পরাও অনেক ভালো। তবে সে চাইছিল ব্যাপারটা যাতে সবার অলক্ষ্যে ঘটে। টুপি হয়তো অনেক কিছুই জানতে চাইবে। হ্যারি এই মুহূর্তে নিজেকে খুব সাহসী বা উপস্থিত বুদ্ধি বা এরকম কিছু বলে মনেই করছিল না। যে লোক খুব বিচলিত বোধ করছে
টুপি যদি তাকে তার ঘরানা বলে দিত তাহলে খুব ভালো হতো। প্রফেসর ম্যাকগোনাগল একটা পার্চমেন্ট কাগজ হাতে নিয়ে এগিয়ে এলেন। আমি যখন তোমাদের নাম ধরে ডাকবো তখন তোমরা টুপি পরে টুলের ওপর বসবে বাছাই হতে। তিনি ডাকতে শুরু করলেন, অ্যাবট হ্যান্নাহ। হ্যারি দেখলো সোনালী চুলের একটি মেয়ে টুপিটা পরে টুলের উপর এসে বসলো। হাফেলপাফ বলে টুপি চেঁচিয়ে উঠল। তখন টেবিল থেকে হর্ষধ্বনি ভেসে এলো, বনিশ সুশান। হাফেলপাফ টুপি চেঁচিয়ে উঠল। সুশান ছুটে গিয়ে হ্যান্নাহর পাশে গিয়ে বসলো। বুট টেরি, র্যাভেনক্ল। বাঁ দিকের দ্বিতীয় টেবিলে সকলে হাততালি দিল। র্যাভেনক্লদের কেউ কেউ উঠে দাঁড়িয়ে টেরির সঙ্গে করমর্দন করল। বুলস্ট্রোড মিলেমেন্টরা গেল সাইথেরিনে, সাইথেরিন ভক্তিতে। হ্যারি খুব অসুস্থ বোধ করছিল। টুপি কখনো তৎক্ষণাৎ উত্তর করছিল, কখনো সময় নিচ্ছিল। ফিনিগ্যান, ধূসর চুল ছেলেটা যে হ্যারির পরের লাইনে ছিল, সে টুলে গিয়ে বসার 1 মিনিট পরে টুপি তাকে গ্রাইফিন্ডার বলে ঘোষণা করলো। ডাক পড়ল হারমিয়নের। হারমিয়ন ছুটে টুলের কাছে গিয়ে আগ্রহ ভরে টুপিটা মাথায় ঠেসে পড়ে নিল। গ্রাইফিন্ডার বলে টুপি চেঁচালো। রন আর্তনাদ করে উঠল। একটা ভয়াবহ চিন্তা হ্যারিকে আচ্ছন্ন করলো। ভয়াবহ চিন্তা যেমন করে থাকে অসহায়তার সুযোগে, কি হবে যদি আদপেই আমার নাম বাছাই না হয়। তার মনে হচ্ছিল প্রফেসর যদি তাকে ফেরত পাঠিয়ে দেয়। নেভিল লংবটম। ব্যাং হারানো ছেলেটাকে ডাকা হলো। সে তার পথ দিয়ে টুলটার দিকে এলো। নেভিলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে টুপি দীর্ঘ সময় নিল। যখন অবশেষে টুপি আওয়াজ দিল, গ্রাইফিন্ডার, নেভিল টুপি পরা অবস্থাতেই ছুট লাগালো এবং দমকা হাসি দিয়ে ফিরে এলো। অবশেষে ডাকলো, পটার হ্যারি। হ্যারির চোখের সামনে যেন সমস্ত পৃথিবী দুলছে। মনে হচ্ছে আজ যে সত্যিকারের জাদু স্কুলের একজন হতে চলেছে সে চলতে চলতে চারদিকের ফিসফিসানি অনুভব করলো। পর মুহূর্তে সে টুপিটার ভেতরটা দেখতেই তার কানে আওয়াজ এলো, খুব কঠিন, প্রচুর সাহস উপলব্ধি করছি, প্রতিভাবান। ওহ, আশ্চর্য, নিজেকে বিকশিত করার দুর্দম তৃষ্ণা। এখন যা খুবই কৌতূহলময়। কোথায় একে দিই? হ্যারি টুলের ধারটা চেপে ধরে ভাবতে লাগলো, স্লাইথেরিনে নয়। স্লাইথেরিনে নয়? কেমন? ছোট স্বর বলল, তুমি কি নিশ্চিন্ত যে তুমি বিখ্যাত হতে পারতে যদি তোমার মাথায় যা আছে সাইথেরিন তোমাকে সাহায্য করত বিখ্যাত হতে? তাতে কোনো সংশয় নেই। না, তুমি যখন নিশ্চিত, তুমি বরঞ্চ গ্রাইফিন্ডারের স্থান নাও। হ্যারি শুনল টুপির শেষ শব্দটা হলে সবাই শুনতে পেল। সে টুপি খুলে শ্লথভঙ্গিতে এগিয়ে গেল গ্রাইফিন্ডার টেবিলে। সে তখন বিভোর ছিল তার বাছাই বিভাগ নিয়ে, তাই সে লক্ষ্য করল না তাকে ঘিরে কি উচ্ছ্বাস। ট্রেসি দক্ষ, খুব ঝাঁকিয়ে তার সঙ্গে করমর্দন করল। যখন ওয়েসলি যমজরা চিৎকার করে উঠল, আমরা পেলাম পটারকে! হ্যারি টেবিলের শেষ প্রান্তে হ্যাগ্রিডকে দেখল। তার দিকে চোখ পড়তেই সে বুড়ো আঙুল দেখালো। হ্যারি হেসে অভিবাদন জানালো হ্যাগ্রিডকে। এলো রনের পালা। তাকে বিবর্ণ দেখাচ্ছিল। হ্যারি টেবিলের নিচে আঙুল আড়াআড়ি ভাবে রেখেছিল এবং মুহূর্ত পরে টুপি বলে উঠল,
গ্রাইফিন্ডার! হ্যারি অন্যান্যদের সাথে হাততালি দিয়ে উঠল। রন হতোদ্যম হয়ে তার পাশের চেয়ারে এসে পড়ল বসে। সাবাস রন, সাবাস! ট্রেসি ওয়েসলি আত্মম্ভরিতার সঙ্গে বলল। হ্যারির উল্টো দিকে জ্যাসিন প্লেস এর স্থান হলো সাইথেরিনে। প্রফেসর ম্যাকগোনাগল তার পার্চমেন্টটা গুটোলেন, বাছাইয়ে টুপি নিয়ে চলে গেলেন। হ্যারি খালি সোনার থালার দিকে তাকালো। তখনই সে বুঝতে পারলো তার কতটা খিদে পেয়েছিল। পামকিন প্যাসিড যেন কত যুগ আগের ব্যাপার। অ্যালবাস ডাম্বলিডর উঠে দাঁড়ালেন, হাসি মুখে ছাত্রদের দিকে হাত বাড়িয়ে দিলেন, যেন কোনো কিছুই এতটা আনন্দ দেয়নি যেটা তিনি পেলেন ছাত্রদের দেখে। তারপর নতুন ছাত্রদের স্বাগতম জানালেন। তিনি সূচনা পর্বে কিছু ভাষণ দিলেন, তারপর ধন্যবাদ বলে বসলেন। সকলে হাততালি দিলে হর্ষধ্বনি হলো। হ্যারি বুঝতে পারলো না হাসবে কি হাসবে না। হ্যারি অবাক হয়ে দেখতে লাগলো খাবার টেবিলে রাশি রাশি খাবার। এত খাবার একসঙ্গে কখনো দেখেনি সে। রোস্ট বিফ, রোস্ট চিকেন, পোর্ক চপস এবং ল্যাম্ব চপস, ইয়র্কশায়ার পুডিং, সসেজ, বাকন, স্টেক, বয়েলড পটাটো, রোস্ট পটাটো, চিপস, পিপ, ক্যারট, ট্রেডি, কিম্প, কোন রহস্যময় কারণে শেষ পাদ মিসড হ্যামবার্গস। ডার্সলে পরিবারের হ্যারিকে কখনো উপরে থাকতে হয়নি ঠিকই, তবে তাকে কখনো এত খাদ্য এক মাসে দেওয়া হয়নি। ডাডলি সব সময় নিত, যা হ্যারি সত্যিকারের দরকার। এমনকি খেলে তার অসুখ করলেও তার কিছুই করার ছিল না। হ্যারি নিজের প্লেটে শুধুমাত্র হ্যামবার্গস এবং বাকি সব খাবার অল্প অল্প নিয়ে খেতে শুরু করলো। খাবারগুলো সুস্বাদু। তুমি কি পারো না? আমি আর 400 বছর খাবার খাইনি। ভূতটা বলল, ওহ, আমি তোমায় আমার পরিচয় দিইনি এখনো। স্যার নিকোলাস গ্রাইফিন্ডার টাওয়ারের বাসিন্দা ভূত। এইভাবে কথা বলতে হ্যারি সাইথেরিয়ানদের টেবিলের দিকে তাকিয়ে দেখলো একটা ভয়ানক দর্শন ভূত সেখানে বসে আছে। ভূতটা ম্যালফয়ের পাশে বসে আছে। বসার ব্যবস্থা যে মোটেই খুশি নয় সে, সেটা দেখে হ্যারি মজা পেল। সকলে পেট ভরে খেলে বাকি খাবারগুলো আপনা আপনি সরে গিয়ে প্লেটগুলো আবার আগের মতো ঝকঝকে হয়ে গেল। পর মুহূর্তে নানা স্বাদের নানা গন্ধের আইসক্রিম, বিভিন্ন রকমের পুডিং এসে হাজির হলো। এরপর শুরু হলো সকলের পারিবারিক আলোচনা। সিমাস বলতে চাইল সে মাঝামাঝি, কারণ তার বাবা জাদুকর না, মা জাদুকরী। ব্যাপারটা তার পক্ষে অস্বস্তিকর হয়। সকলে হেসে উঠল। তোমার কি পরিচয় নেভিল? রন জানতে চাইল। শোনো, আমার ঠাকুমা একজন জাদুকরী, তিনি আমায় বড় করে তোলেন, নেভিল বলল। কিন্তু মামার পরিবার ভাবলো আমি জন্ম থেকে মাগল। আমার বিখ্যাত কাকা আমাকে আমার তত্ত্বাবধায়কের কাছ থেকে নিয়ে গিয়ে আমার কাছে জাদু শিখতে চাইলেন। তিনি আমায় ব্ল্যাকপুল জেটি থেকে ফেলে দিলেন। আমি প্রায় ডুবেই যাচ্ছিলাম, কিন্তু মামার 8 বছর বয়স পর্যন্ত কিছুই ঘটল না। অ্যালিজি চা খেতে এসে আমাকে সিঁড়ির জানালার বাইরে পায়ের গোছ ধরে ঝুলিয়ে দিলেন। যখন কাকিমা তার সামনে চিনি মেশালে ডিমের সাদা অংশ দিয়ে তৈরি কেক করে ধরে দিলেন, তখন তিনিই হঠাৎ আমায় ছেড়ে দিলেন। আমি ছিটকে পড়লাম নিচের বাগানের রাস্তায়। এই ঘটনায় সকলেই খুশি হলেন। ঠাকুমা এতটাই খুশি হলেন যে কেঁদে ফেললেন। আমি যখন এখানে এলাম তারা খুব খুশি হয়েছিল। হ্যারি অন্যদিকে প্রেসি ওয়েসলি আর হারমিয়ন পাঠ সম্বন্ধে কথা বলছিল। আমি মনে করি ওদের এখান থেকে শুরু করা উচিত, কারণ শেখার এত কিছু আছে। আমি বিশেষভাবে উৎসাহী ট্রান্সফিগারেশন। তুমি কোনো কিছুকে অন্য কিছুতে পাল্টে দেবা। যদিও ব্যাপারটা খুব কঠিন, তোমার থেকে শুরু করাই ভালো। যেমন দেশলাই থেকে পিন, এমন তর আর কি। হ্যারির
আরাম ও ঢুলুনি অনুভূত হতে শুরু করলো। খাবার উঁচু টেবিলের দিকে তাকালো। হ্যাগ্রিড তার হাতলহীন পানপাত্রে গভীর চুমুক মারছে। প্রফেসর ম্যাকগোনাগল প্রফেসর ডাম্বলেডোরের সঙ্গে কথা বলছিল। প্রফেসর কুইরিল তার সবুজ পাগড়ি মাথায় ওই শিক্ষকের সঙ্গে কথা বলছিল। ঘটনাটা হঠাৎই ঘটে গেল। বক্রনাশা শিক্ষক কুইরিলের পাগড়ি অতিক্রম করে হ্যারির চোখের দিকে সরাসরি তাকালে একটা শানিত গরম শলাকা হ্যারির কপালে আঘাত করলো। আচ! আওয়াজ করে হ্যারি কপালে চাপড় মারল। কি হলো? প্রেসি জানতে চাইল। শলাকাটা যত দ্রুত এসেছিল তত দ্রুত ফিরে গেল। ওই শিক্ষক সম্বন্ধে প্রেসিকে জিজ্ঞাসা করল। অবাক হওয়ার কিছু নেই, উনি প্রফেসর স্নেপ। তিনি বিশেষ শিক্ষক, যদিও কাজটা তার পছন্দের নয়। সকলেই জানে তিনি কুইরিলের কাজের পেছনে লেগে আছেন। স্নেপ কালো জাদু সম্পর্কে অনেক কিছু জানেন। হ্যারি স্ন্যাপের দিকে বেশ কিছুক্ষণ তাকালো। স্নেপ আর তার দিকে তাকিয়ে দেখলেন না। ডাম্বলেডোর উঠে বললেন, আমি তোমাদের প্রস্তুতি পর্বের কিছু নিয়মাবলী জানাবো। প্রথম বর্ষরা এটা মেনে চলবে। কিছু পুরনো ছাত্ররা এটা মনে রাখলে ভালো হয়। ডাম্বলেডোরের মিটমিটে চোখ ঝলসে উঠল ওয়েসলি যমজের দিকে। আমি তত্ত্বাবধায়ক মিস্টার ফ্লিঞ্চকে বলে দিয়েছি, শ্রেণীগুলির মধ্যে কোনো জাদু চলবে না। অলিন্দে কথাটা তিনি যেন তোমাদের জানিয়ে দেন। কুইডিচ পরীক্ষা শুরু হবে দ্বিতীয় সপ্তাহ থেকে। যে তার ঘরানার হয়ে এতে অংশগ্রহণে ইচ্ছুক সে যেন ম্যাডাম হুচের সঙ্গে যোগাযোগ করে। এবং সবশেষে আমি জানাচ্ছি, তোমাদের যারা যন্ত্রণাদায়ক মৃত্যু চায় না তাদের সকলের কাছে ডান দিকের 4 তলার অলিন্দ লাফালাফির জন্য বন্ধ। হ্যারি মৃদু হাসল। অল্প কয়েকজন যার মধ্যে সে এটা করেছিল তিনি আন্তরিক নন। হ্যারি বলল প্রেসিকে। ডাম্বলেডোর চিৎকার করে বললেন, এসো আমরা শুতে যাওয়ার আমাদের স্কুলের গানটা গেয়ে নি। হ্যারি দেখলো অন্যান্য শিক্ষকদের মুখে একটা মৃদু হাসি লেগে রইল। ডাম্বলেডোর তার জাদুদণ্ডটা সামান্য দোলালেন, দণ্ডের পেছন থেকে মাছি দাঁড়ানোর মতো করে, এবং তার ফলে লম্বা সোনালী ফিতেটা টেবিলের অনেক উপরে উঠে গেল। সকলেই নিজেদের সুরে শুরু করলো, হগওয়ার্টস হগওয়ার্টস অগিয়া সারটি হগওয়ার্টস, অনুগ্রহ করে আমাদের কিছু শেখাও, তাই শেখাও আমাদের জ্ঞান গর্ভ কিছু, ফিরিয়ে আনো যা হারিয়ে ফেলেছি পিছে। তোমরা সর্বোৎকৃষ্ট দেশ ও বাকিটা করব আমরা, শিখব আমরা সবই শিখব শিখব। প্রত্যেকেই গানটা শেষ করলো। কেবল ওয়েসলিদের যমজ দুজন ধীরে সব যাত্রার সুরে গেয়ে চলেছিল। ডাম্বলেডোর তার জাদুদণ্ডটা নেড়ে তাদের গানের শেষ কয় লাইন পরিচালনা করলেন। গান শেষ হলে অনেকেরই মধ্যে তিনি সবচেয়ে জোরে হাততালি দিলেন। আহা, কি সঙ্গীত! চোখ মুছে বললেন, সর্বোৎকৃষ্ট জাদু আমরা শিখব। এখন ঘুমের সময়, তোমরা ধীরে ধীরে বিছানায় চলে যাও। প্রথম বর্ষের গ্রাইফিন্ডাররা কিচিরমিচির করে প্রেসিকে অনুসরণ করে বৃহৎ ঘর থেকে বেরিয়ে মার্বেল পাথরের সিঁড়িতে পৌঁছালো। হ্যারি সকলকে পথ দেখিয়ে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু হলো না। সে ক্লান্ত ছিল, ভরপেট খেয়ে। তার এতই ঘুম পাচ্ছিল যে সে বিস্ময়ে দেখল সে অলিন্দের প্রতিকৃতির লোকগুলো গুজগুজ করছে, তাকাচ্ছে যখন তারা হাঁটছিল। পিছলে সরে যায় এমন 4 চৌকো তক্তা আর কারুকার্য করা পর্দার পেছনে দরজার দিকে প্রেসি তাদের দ্বিতীয় দফায় নিয়ে গেল। তাদের আরো সিঁড়িতে উঠতে স্খলিত পদে পা টেনে টেনে। আর সেই হ্যারি অবাক হয়ে দেখল সকলে থেমে গেল। তাদের সামনে একগুচ্ছ হাঁটার ছড়ি ভাসছিল।
যেই প্রেসি তাদের দিকে এক পা এগোলো, অমনি সেগুলো তার দিকে ছিটকে পড়তে লাগলো। পিপস, প্রেসি চুপি চুপি বলল। হল্লাবাজ ভূত, গলা তুলে বলল। পিপস, তুমি প্রকাশ করো। কিন্তু দুষ্টুমি করে পিপস বিদায় নিল। অলিন্দের শেষ প্রান্তে একটা বিশাল প্রতিকৃতি গোলাপি পোশাক পরা মোটা মহিলা। ছাড়পত্রের সংকেত ধ্বনি করো। তিনি ক্যাপুট ড্রাকোলেন্স। ট্রেসি বলল। প্রতিকৃতির সামনে ঝুঁকলে অমনি দেওয়ালে গোলাকৃতি গর্ত বেরিয়ে পড়ল। তারা সকলে কষ্টের সৃষ্টে সেখান দিয়ে ঢুকলো। নেভিলকে এক পা তুলতে হলো। তারা পৌঁছে গেল গ্রাইফিন্ডারের বসার ঘরে। আরামপ্রদ গোলাকৃতি ঘর, হাতলওয়ালা কুশাসনে মোড়া, চেয়ার বোঝাই। প্রেসি একটা দরজার দিকে মেয়েদের থাকার জায়গা নির্দেশ করলো। অন্যান্য দরজা দিয়ে ছেলেদের ঘোরানো সিঁড়ির শেষে অবস্থিত কোনো গম্বুজ তারা তাদের বিছানা দেখতে পেল। তাদের ট্রাঙ্ক আগেই সেখানে নিয়ে আসা হয়েছে। তারা এতই ক্লান্ত ছিল যে বাক্যালাপ না করে যে যার পাজামা পরে বিছানায় শুয়ে পড়ল। বোধ হয় হ্যারির একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল, কেননা সে খুব আশ্চর্য একটা স্বপ্ন দেখল। সে প্রফেসর কুইরিলের পাগড়িটা পরেছে। সেটা তার সঙ্গে কথা বলতে লাগলো। বলল তার এক্ষুনি স্লাইথেরিনে যোগ দেওয়া উচিত, কেননা এটা ওর ভবিতব্য। হ্যারি পাগড়িকে বলল সে স্লাইথেরিনে যেতে চায় না। পাগড়িটা তার মাথায় আরো ভারী হয়ে চেপে বসলো এবং সে যখন এই অবস্থায়, তখন ম্যালফয় বক্রনাশা শিক্ষক স্নেপের দিকে ফিরল, যার হাসি হয়ে উঠল সুউচ্চ এবং শীতল। সবুজ আলো ফুটে বেরোলো। ঘামে ভিজে শিহরিত হ্যারি জেগে উঠল। সে পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন যখন ঘুম থেকে উঠল, তখন সে ভুলে গেল স্বপ্নের কথা।